সারফারাজ বেরিয়ে গিয়েছে বোঝা মাত্রই এত সময় ধরে দাঁতে দাঁত চেপে পড়ে যাওয়ায় যে ব্যথা সহ্য করেছিল সোনালি তা এবার গলা ছেড়ে চিৎকার দিয়ে বের করল। ও মা, আমার কোমর! মা গো মা, আমি মরলাম! আমার মাথা এত যন্ত্রণা করছে, আমি পারছি না সহ্য করতে। আম্মা গো, আমায় ধরে উঠাও দয়া করে, আমি মরলাম গো। রুমের ভিতর থেকে পিহু সোনালির চিৎকার স্পষ্টই শুনতে পারছে। পিহু আবারও রুম থেকে বের হতে নিবে সেই সময় ওর ফোনটা বেজে উঠল। বিছানার কাছে গিয়ে ফোনটা উঠাতেই স্ক্রিনে আই লাভ ইউ দিয়ে সেভ করা নাম্বারটা দেখেই পিহু রিসিভ করে বলল, এখনই না চলে গেলেন, আবার কল করলেন যে? সারফারাজ গাড়িতে উঠে বসেছে মাত্রই। দক্ষ হওয়ায় গাড়ি স্টার্ট করে এক হাতে স্টিয়ারিংটা ঘুরাচ্ছে আর অন্য হাতে ফোনটা কানে ধরে রেখেছে। সারফারাজ বলল, তোমার জন্য এটা এইটুকু হলেও আমার জন্য অনেক বড় বিষয়। এই দূরত্বটুকু সহ্য করা দায় হয়ে যাচ্ছে আমার জন্য। কি করব বলো? আপনি এখন ড্রাইভ করছেন? করছি। জানেন না ড্রাইভিং করার সময় ফোন ব্যবহার করা উচিত না? আমার জন্য এটা নতুন কিছু না, সমস্যা মনে করি না, তাই এইটুকুতে। সবসময় নিজের মর্জিতে চলেন আর অন্যের উপর নিজেরই মর্জি চাপিয়ে দেন, সে হোক ভালো কিংবা খারাপ। এতদিন নিজের উপর কারোর মর্জি চালাতে দেইনি ঠিকই, তবে কথা দিচ্ছি বউ হয়ে যাও, তারপর তোমার মর্জিতে চলব আমি। এখন ফোনটা রাখুন, গাড়ি চালানোতে পুরোপুরি মনোনিবেশ করুন। এখন রুম থেকে বের হওয়ার চিন্তা যদি মাথাতে এনে থাকো তাহলে মনে রেখো তোমার ওই সুন্দর পা দুটো কেটে হাতে ধরিয়ে দিতে আমি দুবার ভাবব না, প্রিটি হার্ট। পিহুর ফোন রাখতে চাওয়ার এত তাড়ার পিছনের কারণ যে রুমের বাহিরে গিয়ে দেখা সোনালির কি অবস্থা তা সারফারাজ বুঝে গিয়েছে দেখে পিহু শুকনো ঢোক গিলল একবার। পিহু মিনমিনিয়ে বলল, যাব না, আপনি ফোন রাখুন, চুপচাপ ঘুমাও। এই বলে সারফারাজ খট করে ফোনটা কেটে দিল। পিহু ওর বুকের সাথে ফোনটা চেপে ধরে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলল। পিহুর মনুষ্যত্ববোধ থেকে যাও একটু দয়ামায়া জেগেছিল সোনালির জন্য, তাও আর দেখানো হলো না। আর এমন গা হিম করে দেওয়ার মতো হুমকি শোনার পর তারই সেই নিষেধাজ্ঞা অমান্য করার সাহস হবে হয়তো যার কলিজা একটা বুকের ভিতরে থাকে আরেকটা সে হাতে নিয়ে ঘুরে। পিহু আর কোনো কিছু না ভেবে ফোনটা বালিশের থেকে কিছুটা দূরে রেখে বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিয়ে দুচোখ বুজে নিল। রাত 10:30। সারফারাজ মিনিট 10 আগেই ফিরেছে খানভিলায়। এরপর সোজা নিজের রুমে চলে গিয়েছে। রুমে এসে ফ্রেশ হয়ে সারফারাজ পিহুর বাবা জবরুলকে কল করল, কিন্তু ফোন বন্ধ দেখাল। সারফারাজ বিষয়টাকে খুব একটা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ল। খান বাড়ির ডাইনিং রুম। ডাইনিং টেবিলের উপর দুহাত ভাঁজ করে মাথা ঠেকিয়ে চেয়ারে একাই বসে আছেন আতুশী। তেজ আর নির্ঝর যেদিন বাড়ির বাহিরে কাটায় কেবল সেই রাতগুলো ব্যতীত বাকি রাতগুলোর প্রায় অর্ধ সময় আতুশী ডাইনিং রুমে এভাবে বসে বসেই ওদের ফেরার অপেক্ষা করেন। বাকিরা 10টার ভিতরেই নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। তেজ আর নির্ঝরকে নিজ হাতে খাবার বেড়ে খাওয়াতে না পারলে আতুশীর মনটা অশান্ত হয়ে থাকে, ঘুম ভালো হয় না। তাই সকলের শত মানাকেও তোয়াক্কা করেন না তিনি। আতুশীর একমাত্র মেয়ে নীরা কানাডায় পড়াশোনার উদ্দেশ্যে যখন চলে গিয়েছেন তখন থেকেই সারফারাজ, তেজওয়ার আর নির্ঝরই তার স্নেহ ও ভালোবাসার শূন্যস্থানটুকু দখল করে নিয়েছে। তাই নিজেকে ভালো রাখার জন্য হলেও আতুশী ওদের 3 জনের খুঁটিনাটি প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখতে ভুলেন না কখনো। রাত প্রায় 12টা। নির্ঝর আর তেজ ধীর পায়ে খান ভিলার মূল দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করল। তেজ বাড়িতে ঢোকার আগেই নিজের বাহ্যিক রূপের পরিবর্তন করে ঘরের সবার সামনে যেমন আনস্মার্ট লুক নিয়ে থাকে সেই লুক নিয়েই ফিরেছে আজও। তেজের পরনে ধোলা চেক প্রিন্টের একটা শার্ট যার গলা পর্যন্ত বোতাম লাগানো। শার্টের হাতাটাও একদম হাতের মুখ পর্যন্ত নিয়ে বোতাম লাগিয়ে রেখেছে। একটা ঢোলা কালো রঙের প্যান্ট পরেছে। মাথায় তেলচিটে ভাব ও একপাশ দিয়ে সিথি উঠানো রয়েছে। নাকের উপর থাকা বড় ফ্রেমের চশমাটায় তেজের এই লুকটা পরিপূর্ণ হয়েছে। তেজের পাশেই নির্ঝর একদম কুল লুক নিয়ে দাঁড়ায় আছে। নির্ঝরের পরনে একটা অফ হোয়াইট শার্ট রয়েছে, যার হাতা কনুই পর্যন্ত ফোল্ড করে রাখা। ধূসর রঙের একটা প্যান্ট পরেছে আর বাম হাতে একটা অ্যাপল ওয়াচ রয়েছে। মাথার চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। নির্ঝর ফিসফিস করে তেজকে বলল, ভাই, ছোট চাচি নিশ্চিত ডাইনিং টেবিলে বসে আমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছেন।
কিন্তু আজ যা যা খাওয়ালে তুমি বাহিরে, আমার পেট তো একেবারে হট ট্রান্সফরমার এর মতো হয়ে আছে। এখন আর ভেতরে কিছু ঢুকানো সম্ভব হবে না। তেজ ঠান্ডা গলায় বলল। আমারও একই অবস্থা। কিন্তু ক্ষুধা নেই বললে চাচির মনটা খারাপ হবে। অল্প করে হলেও খেতে হবে। নির্ঝর একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চলো দেখি কপালে কি লেখা আছে আজ। ডাইনিং রুমে ঢুকতেই ওরা দেখল টেবিলের মিডল পয়েন্টে রাখা চেয়ারে বসে আতুশি ঘুমিয়ে আছেন। আতুশির মায়া মাখানো সহজ সরল মুখশ্রীটাতে একটু গভীরভাবে নজর বুলালে যে কারোরই মনে হবে একজন মা তার সন্তানদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। তেজ আর নির্ঝর চুপচাপ গিয়ে দুই পাশে চেয়ার টেনে বসল। আতুশি তৎক্ষাৎ চোখ খুলতেই ওদের দুজনকে দেখে হাসি মুখে বললেন, সরি বাবারা, চোখটা লেগে গিয়েছিল। দাঁড়াও, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি তোমাদের। সব রেডি আছে। এই বলেই আতুশি দুটো খাবারের প্লেট সাজালেন। দুটো প্লেটেই নিলেন গরম ভাত, মুরগির ঝোল, আলু ভাজি, ডাল আর সালাদ। প্লেটে এত এত আইটেমের খাবার দেখে নির্ঝর ঢোক গিলল একবার। নির্ঝরের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। মাইনকার চিপায়। তেজ ভদ্রভাবে মাথা হালকা নিচু রেখে বসে আছে। আতুশি প্লেট দুটো তেজ আর নির্ঝরের সামনে রাখলেন। তেজ পাশ থেকে চামচটা হাতে তুলে নিল। নির্ঝর তেজের দিকে অসহায় দৃষ্টিতে তাকাল। তেজ নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর ইশারায় বলল, ভাই, এত খাবার এখন খাইলে আমি নির্ঘাম মরে যাব। আর না খাইলে চাচির মন ভাঙবে। এখন বলো প্লিজ, আমি বাঁচব কিভাবে? তেজ আতুশিকে উদ্দেশ্য করে বলল, ছোট চাচি, আমাকে একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিবেন। আতুশি বললেন, এক্ষুনি এনে দিচ্ছি বাবা। এই বলে আতুশি রান্নাঘরে চলে গেলেন। তেজ নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, বেলটা খুলে প্যান্টের কোমরটা ঢিলা কর, জায়গা বাড়বে এতে কিছুটা। নির্ঝর এক মুহূর্ত না ভেবে তেজের কথা মতো চেয়ারে বসেই প্যান্টের বেল্টের হুক খুলে দিল। টক করে শব্দ হতেই নির্ঝরের পেট যেন কিছুটা রিলিফ ফিল করল। নির্ঝর হাফ ছেড়ে বলল, আহ, চাপ কিছুটা কমল এবার। আতুশি হাফ লিটারের একটা ঠান্ডা পানির বোতল নিয়ে তেজের প্লেটের পাশে থাকা গ্লাসে ঢেলে দিলেন। নির্ঝর চামচ দিয়ে অল্প অল্প করে তরকারি মিশানো ভাত মুখে নিতে লাগল। কিন্তু যত ভাত নির্ঝরের মুখের ভিতর যাচ্ছে আর গলা দিয়ে নিচে নামছে ততই ওর মুখের রং পাল্টাচ্ছে। চোখের আকৃতিও বড় হয়ে যাচ্ছে। এসি চলা সত্ত্বেও নির্ঝর ঘেমে যাচ্ছে। তেজ নির্ঝরের অবস্থা এমন ব্যক্তিক হতে দেখে অনেক কষ্টে হাসি থামিয়ে ইশারায় বলল, একটু ধীরেই খা, নইলে এবার তোর পেটের ভেতরেই বোমা ফাটবে। আতুশি বললেন, তোমরা খাওয়া শেষ করো, আমি একটু রুম থেকে আসছি। তেজ মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আতুশি রুমে চলে গেলেন। নির্ঝর অসহায় কণ্ঠে বলল, ভাই, আর পারছি না। সত্যি এবার আমার পেট ফেটে যাবে নিশ্চিত। এখনও যদি তুমি কোনো সমাধান বের না করো তাহলে কাল সকালে আমার জানাজা পড়ানোর জন্য মনে মনে প্রস্তুতি নাও। তেজ আশেপাশে চোখ বুলাল একবার। অতঃপর চেয়ার ছেড়ে উঠে রান্নাঘর থেকে একটা কালো পলিব্যাগ নিয়ে এসে নিজের ও নির্ঝরের প্লেট থেকে 3 ভাগ খাবার সেই ব্যাগে ভরে নিয়ে দ্রুত পায়ে মূল দরজা পেরিয়ে বাহিরে চলে এল। এরপর বাগান সাইডে এসে সেখানে থাকা ওদের পোষা কুকুর টমির খাবারের বাটিতে সবটুকু খাবার ঢেলে দিয়ে পলিথিনটা ডাস্টবিনে ফেলে আবারও ভিতরে এসে চেয়ার টেনে বসল। তেজের এমন কাজে নির্ঝরের খুশি আর দেখে কে। পরপরই আতুশি আবারও সেখানে উপস্থিত হলেন। আতুশিকে দেখামাত্র তেজ আর নির্ঝর ওদের প্লেটে অবশিষ্ট থাকা খাবারটুকু খুব মনোযোগের সহিত খেতে শুরু করল। আতুশি বললেন, একি বাবারা, এত তাড়াতাড়ি খাওয়া শেষ হলো তোমাদের? এত অল্প খেলে চলে নাকি? আরেকটু ভাত দেই? তেজ বলল, না চাচি, আর লাগবে না, পেট ভরে গিয়েছে। আতুশি ভাতের বাটিটা নিয়ে নির্ঝরের কাছে এসে বলল। তেজ বাবা তো নিল না, কিন্তু তুমি একটু নাও নির্ঝর বাবা। আমার ভালো লাগবে তাহলে। নির্ঝর চেয়েও না করতে পারল না। আতুশি একে একে নির্ঝরের প্লেটে অল্প ভাত ও মুরগির পিচ সহ সামান্য ঝোল দিলেন। নির্ঝরের মুখ দেখে মনে হচ্ছে যেন আতুশি ওর প্লেটে ভাত তরকারি নয়, ওর মাথার উপর 1 টন ইট ফেলে দিলেন। নির্ঝর অনেক কষ্টে খাবারটুকু কোনোরকমের গিলে নিয়ে চেয়ারের সাথে হেলান দিয়ে এক হাতে নিজের পেট চাপড়াতে চাপড়াতে বলল,
চাচি, আপনার মন রাখতে গিয়ে এখন আমার পেটটা ফুলে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মতো মহাকাশে গিয়ে ভাসবে মনে হচ্ছে। তেজ মাথা নিচু করে ঠোঁট চেপে হাসছে। আতুশি বললেন, এই বয়সে এইটুকু খাবার খেয়েই এমন অবস্থা হলে কি চলে বাবারা? ঠিকভাবে খাওয়া দাওয়া না করলে শরীর স্ট্রং হবে না। তেজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ছোট চাচি একদম ঠিক বলেছেন। আমাদের উচিত বাহিরের খাবার বর্জন করে ঘরের স্বাস্থ্যকর সব খাবার বেশি বেশি করে খাওয়া। নির্ঝর, এখন থেকে বাহিরের আজে বাজে খাবার খাওয়া তোর জন্য বন্ধ, বুঝলি? চাচি, আপনি এবার ঘুমাতে যান। সকালে সার্ভেন্টরা এসব পরিষ্কার করে দিবে। নির্ঝর মনে মনে বলল, নিজেই আমায় বাহিরের খাবার খাইয়ে পেট তাজা করালো, আর এখন কত সুন্দরভাবে চাচির সামনে আমাকেই ফাঁসিয়ে দিল। আতুশি কেবল খাবারগুলো ফ্রিজে রেখে এটো প্লেট বাটিগুলো রান্নাঘরের সিন এ রেখে নিজ রুমে চলে গেলেন। তেজ বেসিন থেকে হাত ধুয়ে এসে নির্ঝরকে তখনও চেয়ারে বসে থাকতে দেখে বলল, কিরে, তোকে তোলার জন্য ক্রেন আনার ব্যবস্থা করতে হবে নাকি এখন? নির্ঝর বলল, ব্রো, তুমি গিয়ে ঘুমাও, আমি আরেকটু বসে থাকব, তারপর চলে যাব। তেজ আর কথা বাড়াল না, নিজ ঘরে চলে গেল। সকাল প্রায় 10টা। সারফারাজ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, কিন্তু এরপর কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সে। বাহিরে বের হতে হবে, পার্টির সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে ওর 12টায়। শাওয়ার নিয়ে একটা কালো রঙের পাঞ্জাবি আর সাদা রঙের পাজামা পরেছে সারফারাজ। ওর আলমারি কেবল পাঞ্জাবি আর পাজামা দিয়েই ভর্তি। 2-4টা কোট, শার্ট প্যান্টও আছে যদিও, কিন্তু শেষবের থেকে পাঞ্জাবি পাজামা পরেই চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সারফারাজ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো চিরুনি করল। হালকা এলোমেলো ভাব করেই রাখে সারফারাজ ওর মাথার চুলগুলো, যা কপালের উপর সুন্দরভাবে বিস্তার করে। চুলের এই স্টাইলেই সারফারাজকে বেশি মানায়, সুদর্শন লাগে অনেক। পাশ থেকে ব্লিউ ডি চ্যানো সেন্টটা উঠিয়ে শরীরে দিয়ে নিল, যার সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। এই সেন্টটা সারফারাজ বরাবর ব্যবহার করে। পরক্ষণেই সারফারাজের ফোনটা বেজে উঠলে সে বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা উঠাতেই দেখল স্ক্রিনে কমলার নাম্বার ভেসে উঠেছে। কমলার নিজস্ব কোনো ফোন ছিল না, তাই সারফারাজ গতকালই ওকে একটা নোকিয়া মডেলের বাটন ফোন কিনে দিয়েছিল। কমলার কল রিসিভ করতেই ওপাশ থেকে কমলা বলল, ভাই সাহেব, আপামনিরে নিয়া কি আপনি বাহিরে কোথাও গেছেন? আমি কি তাইলে আবার বাড়ি চইলা যামু? পরে আসমু। কমলার এমন প্রশ্নে সারফারাজের ভ্রু যুগল কুঁচকে এল। সারফারাজ সকাল থেকে নানান কাজের ব্যস্ততায় পিহুকে কল করার সময় পায়নি। সারফারাজের কোনো প্রত্যুত্তর না পেয়ে কমলা আবারও বলল, ভাই সাহেব কিছু বললেন না যে? আপামনির বাড়ির গেইটে তো তালা মারা, বাড়িতে কেউ নাই। ওরা মামাইয়াও মনে হয় বাহিরে গেছে। সারফারাজ বলল, তুমি বাড়ি চলে যাও কমলা। এই বলে সারফারাজ কল কেটে দিল। তৎক্ষণাৎ সারফারাজ আহাদকে কল করল। আহাদ কল রিসিভ করতেই রাগী স্বরে বলল, তোমাকে আমি বলেছিলাম না পিহুর বাড়ির উপর সর্বক্ষণ নজর রাখার জন্য? সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। কে আসছে কে বের হচ্ছে আমাকে কিছুই ইনফর্ম করার প্রয়োজন মনে করনি তুমি? ড্যামেট! আহাদ ভয়ে কেঁপে উঠল। পরপরই সে বলল, স্যার, গতকাল রাতে হঠাৎই আমার স্ত্রীর লেবার পেইন হয়েছিল, তাই আমি একজন গার্ডসকে দায়িত্বে রেখে বাসায় চলে এসেছিলাম। আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল। সারফারাজ দুচোখ বন্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করে বলল, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো, আমি দেখছি বিষয়টা। এই বলে সারফারাজ কল কেটে দিয়ে রুম থেকে বের হয়ে পার্কিং সাইট থেকে নিজের গাড়িটা নিয়ে সোজা নিজের আস্তানার উদ্দেশ্যে রওনা হল। যেতে যেতে সারফারাজ পিহুর ফোনে বেশ কয়েকবার কলও করেছিল, কিন্তু ফোন বারবার বন্ধই এসেছে। গতকাল সারফারাজ নিজে ওকে বাড়ি ছেড়ে দিতে এসেছিল জন্য ওর বাড়ির মোড়ে যে গাড়িটা সর্বক্ষণ রাখা হতো সেটাও রাখা হয়নি। পুরো রাস্তা কেবল পিহুর চিন্তায় সারফারাজের মাথায় ঘুরপাক খাচ্ছে। পিহু একা ওকে না জানিয়ে কোথাও যাওয়ার মেয়ে না। সোমাসোনালি কি পিহুকে জোরপূর্বক কোথাও নিয়ে গিয়েছে? না না, ওদের দুজনের পক্ষে এমন কিছু করার সাহস হবে না। তাহলে পিহু কোথায়?